কেমন আছেন? এই তো কাজল ভাই ভালো আছে। আমার একটু ঠান্ডা লেগেছে, দর্শকরা এটা মার্জিত চোখে দেখবেন। শীতের সিজন বুঝতেই পারছেন, গণমাধ্যম কর্মীদের রাস্তা বাইরেই থাকতে হয় বেশিরভাগ সময়। তো আমি আজকে আপনাকে একটা পুরাতন ইস্যু নিয়ে একটু উস্কে দিতে চাই, পরে আপনি সামলেন পুরো ব্যাপারটা। সেটা হচ্ছে কিছু সাম্রাজ্য থাকে, অনেকের মধ্যে অটোমান সাম্রাজ্য আমার কাছে প্রিয়, অনেকগুলোর মধ্যে অ্যাজ এ পার্সন হিসেবে আমার কাছে প্রিয়, কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে অনেকগুলোর মধ্যে একজন। সেই অটোমান সাম্রাজ্য প্রায় কয়েক শত বছর ইউরোপ শাসন করেছে, আফ্রিকার কিছু অংশ শাসন করে। এগুলো তো আমরা দর্শকরা অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, আমি গিয়ার আপ করতেছি আপনাকে যে আপনি কোন জায়গাটায় অটোমান সাম্রাজ্যের ঘোড়া ছুটাবেন, তলোয়ার ফাইট করবেন। অটোমান সাম্রাজ্য যদি এখন নিয়ে কথা বলেন তাহলে প্রথমেই তুরস্কের নাম আসে। তুরস্ক না, এই কথাটা আপনি এসে পড়ছেন। সেটা হচ্ছে তুরস্ক তো 1952 সালে ন্যাটো সদস্য পদ লাভ করেছিল, কিন্তু এককালে নেটো বলতো যে তাদের নেটোর বোঝা হ্যাঁ, এই যে বোঝা, কাদের উপরে বোঝা কেন আমরা নিলাম, সেই তুরস্ক এমন কি করলো, বা আপনি কানে কানে কি ফুসফুসানি দিলেন যে এরা এখন গেম চেঞ্জার হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের। একটু আসলেই তুরস্ক এখন গেম চেঞ্জার। কেন গেম চেঞ্জার? মধ্যপ্রাচ্যের সামরিক, কূটনৈতিক, রাজনৈতিক, হ্যাঁ আপনি যাই বলেন না কেন, এখানে তুরস্কের উপস্থিতি আপনি কোথাও না কোথাও পাবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তুরস্ক হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হ্যাঁ এমনভাবে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ যে কারণে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে দেশটা আগ্রাসন চালাইতে চায় সে নিজেও ভয়ে থাকে। আপনি যদি এক কথায় বলেন তাহলে বলতে পারেন যে তুরস্ক হচ্ছে মধ্যপ্রাচ্যের পাওয়ার কন্ট্রোলার, যদি আমি একটা সুন্দর শব্দ ব্যবহার করি আর কি। তো আপনি হ্যাঁ কেন এখন এইটা হচ্ছে বিষয়। ওনাদের তো পদবি আগে আরেকটা ছিল, গেট কিপার, কৃষ্ণ সাগরের গেট কিপার। হ্যাঁ, এখন আপনি তুরস্ক হচ্ছে নেটোর গেম চেঞ্জার। আমি আমার কথা বাদ দিলাম, আমি আপনার কথাই ধরলাম, তাই তো? এইটা কি একদিনে হয়েছে? না, এটা ধীরে ধীরে একটা রাজ্য যখন যেমন একটার পর একটা নেটোর দ্বিতীয় বৃহত্তর সেনা শক্তি যুক্তরাষ্ট্রের পরে, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার হ্যাঁ যেটা হচ্ছে নেটোর সাউথ ফ্রন্টের, হ্যাঁ সে হচ্ছে গেট কিপার, মূল চালিকা শক্তি। নিজেদের ড্রোন, অস্ত্র, যুদ্ধজাহাজ সব নিজেরা তৈরি করে। তারপরে কি হ্যাঁ যে পশ্চিমাদের চোখ রাঙানোর নেটো পাত্তা দেয় না, সেটা কৌশলগতভাবে নিজেদেরকে মোকাবেলা করে। এই যে দেখেন পশ্চিমারা কিন্তু টিমে খেলে, 32টা দেশ। তুরস্ক কিন্তু টিমে খেলে না, তুরস্ক হচ্ছে দাবার বোর্ডে একক খেলোয়াড়। ঠিক আছে, অর্থাৎ তুরস্ক যেটা গেলে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক চেস, একদম সোজা হিসাব। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে তুরস্ক এই করছে এটা বললে হবে না, একদিনে হয়নি। ঠিক আছে, আমি মনে হয় আপনার কথা ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, এবং আমি আপনার কাছে আরেকটা জানতে চাই, সে তাদের যে কূটনীতিক কৌশল মার্ভেলাস। একদিকে তারা রাশিয়াকে সামলাচ্ছে, একদিকে মধ্যপ্রাচ্য, একদিকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, এবং রাশিয়ার কাছে কি S-400 কিনতেছে, আবার ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি করতেছে। বিষয়টা মজার, কিন্তু এটাই আমি দেখেন এই জায়গাটাই হচ্ছে তুরস্কের আসল যে শক্তির জায়গা। কেন আমি আপনাকে বলছি যে তুরস্ক হচ্ছে বন্ধু নির্বাচন করে না, তুরস্ক স্বার্থ নির্ধারণ করে, কোন জায়গায় তার স্বার্থ আছে। এইটাই হচ্ছে হ্যাঁ তুরস্কের স্বাধীন মিত্র মডেল। কে তার মিত্র, সেই মডেলটা স্বাধীনভাবে সে নির্ধারণ করে। সে নেটো দিয়ে বা যুক্তরাষ্ট্র দিয়ে বা রাশিয়াকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে সেটা সে নির্ধারণ করে না। এইটাই হচ্ছে মজার জায়গা। এই কারণেই হচ্ছে হ্যাঁ তুরস্ক মাঝে মধ্যে নেটোর কাছে অস্বস্তিকর হয়ে যায়। হ্যাঁ, কিন্তু নেটো এই স্ট্র্যাটেজিক কারণে নেটো তুরস্ককে কিছু বলতে পারে না। কিভাবে বলবে? যদি বলে তাহলে দেখেন তাহলে কি দাঁড়াবে, যে যদি নেটোতে ফাটল ধরে। এখন হ্যাঁ এইটা বাস্তবতায় কি, তাহলে যদি হয় হ্যাঁ, আর নেটো মানেই যে পশ্চিমা একমুখী ব্লক নয়, এটা কিন্তু তুরস্ক ক্লিয়ার করে দিয়েছে যে নেটো মানেই সব সিদ্ধান্ত এককভাবে নেয়। বিষয়টা তা না, তুরস্ক নেটোর অনেক সিদ্ধান্তে হচ্ছে কি ভেটো দেওয়ার ফলে কি হয়, নেটোর ডিসিশন ঝুলে যায়, পেন্ডিং হয়ে যায়। এই যে বিষয়টাই তুরস্ককে, যে তুরস্কের যে স্বাতন্ত্র্য, হ্যাঁ এই স্বাতন্ত্র্যটা প্রমাণ করেছে। ফ্যান্টাস্টিক।
হ্যাঁ, আর এখানে আপনার যে মধ্যপ্রাচ্যের যে কন্ট্রোলারের কথা আপনি বললেন, মধ্যপ্রাচ্যটা আসলে কিভাবে তারা বাণিজ্যিকভাবে, কূটনীতিকভাবে, না সামরিক শক্তি দিয়ে এই কন্ট্রোলটা তাদের কাছে এখন দেখেন, আমি আপনাকে বলি, অনেকে বলে কি যে তুরস্ক এখন পুরো মধ্যপ্রাচ্যের কন্ট্রোলার, এটা তুরস্কের বাড়াবাড়ি, কিন্তু আমি মনে করি এটা তুরস্কের জন্য বাড়াবাড়ি না। এটা তাদের অর্জন বলতে কেন আমি বাড়াবাড়ি না আমি আপনাকে বলি, তুরস্ক তো কাউকে দখল করতে যায় নাই, তুরস্ক কাউকে দখল করতে যায় নাই। তুরস্ক হচ্ছে কি করে, সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, কিরকম দেখেন, সিরিয়ার উত্তরাংশ কার নিয়ন্ত্রণ? ইরানের কুর্দি এলাকায় অভিযান, এগুলা কে চালাইছে? তুরস্ক চালাইছে। সিরিয়ার উত্তর অংশ তুরস্কের দখলে, তুর্কিদের দখলে। নিয়ন্ত্রণ। কাতারের সামরিক ঘাঁটি তুরস্কের নিয়ন্ত্রণ করে। লিবিয়া সরকার টিকিয়ে রাখছে কে? তুরস্ক টিকিয়ে রাখছে, না হলে পশ্চিমারা বহু আগে ফালাই দিত। ঠিক আছে, এইটা কিন্তু একটা ছায়া সাম্রাজ্য। আপনি জিনিসটা খেয়াল করেন যে সে তার উপস্থিতি কোথাও নাই, কিন্তু হ্যাঁ তার ইশারায় সব কাজ হচ্ছে। মানে কি তার ইশারা দিয়ে শেষ করছে আমি, তার মানেটা কি দাঁড়ায়? তুরস্ক হচ্ছে কি, হ্যাঁ, যে সিদ্ধান্তের পরিবেশ তুরস্ক তৈরি করে। তুরস্ক হচ্ছে কি যুদ্ধে যায় না, সুন্দর কথা আপনি বলেছেন। সে সিদ্ধান্তের যে পরিবেশটা কি হবে, কি করতে হবে, এই সিদ্ধান্তের পরিবেশটা তুরস্ক তৈরি করে। এইটাই হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, যুদ্ধে না যায়, হ্যাঁ, সেইখানে যে ডিসিশন দেওয়া, সেটাকে নিয়ন্ত্রণ করা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় মুনশিয়ানা। ওই মুনশিয়ানার কাজটা তুরস্ক করে। এর জন্য যেটা যে কেউ বলে যে এটাকে বাড়াবাড়ি, আমি বাড়াবাড়ি মনে করি না। হ্যাঁ, এখন দেখেন ইরান কি করে, মধ্যপ্রাচ্যে যে দেশটা আগ্রাসন চালায়, ইরান তাকে ভয় দেখায়। আর তুরস্ক কি করে? তুরস্ক তাদেরকে চাপের মধ্যে রাখে। দুই ধরনের খেলাটা দেখেন, ইরান হয়েছে কি ভয় দেখায়, আর তুরস্ক কি করে? চাপে রাখে। এখন তুরস্ক তো মুসলিম প্রধান রাষ্ট্র, রাইট? এখন দেখেন, আর ওই দেশটা হচ্ছে মুসলিমদেরকে ওদের প্রধান শত্রু মনে করে। বিষয়টা তো তাই, হ্যাঁ, মধ্যপ্রাচ্যে। অথচ দেখেন তুরস্করে ভয় পায়। কেন ভয় পায়? আমি একটু ওপেনিংটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। শীতের দিনে শুরু করলাম বিশ্বটাকে নিয়ে বিশ্ব সংযোগ। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি বিশ্বজিৎ দত্ত ভৌমি। আমাদের ভিডিওগুলা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্টে শেয়ার করবেন আমাদের। আর এই যে ভিডিওগুলা শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত থেকে আমাদের সঙ্গে থাকেন, আপনারা মজা পাবেন। জিও পলিটিক্সের বিভিন্ন স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন। এখন যে বড় জিনিস হচ্ছে, আমরা আপনাদের কাছ থেকে সমালোচনা আশা করি। সমালোচনা আমাদের কাজকে আরো সুন্দর করতে সহযোগিতা করে। তাহলে তুরস্কের চাপ, যেখানে আপনাকে আমি থামিয়ে দিই। দেখেন, এক কথায় বুঝেন, মুসলিম জনমতকে প্রভাবিত করে কে প্রভাবিত করে? সৌদি আরব? অবশ্যই না। তাহলে তুরস্ক করে। তুরস্ক মানে কি? সেনা, কূটনীতি, বৈধতা, এই তিনটার কম্বিনেশন, যেটা আর কেউ নাই। হ্যাঁ, এইটাই হচ্ছে ওই মধ্যপ্রাচ্যের যে যারা হচ্ছে সবসময় আগ্রাসন গন্ডগোল চালায় রাখে, তাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে এই তিনটা জিনিস। তা আপনার তো কথাবার্তা আমি এতক্ষণ শুনলাম, তুরস্ককে আপনি বিভিন্ন পয়েন্ট থেকে যেটা সত্যি ঘটায় আমি বলবো, যেহেতু আমিও এই রিলেটেড নিউজগুলো দেখেছি, সেখানে ঘটনা হচ্ছে ভালোভাবে ডিফেন্ড করছেন আপনি, কিন্তু তুরস্ক আর মধ্যপ্রাচ্যের যে বাণিজ্য, সেই দেশটির সাথে বাণিজ্য কূটনীতির সম্পর্ক আছে, এটা তাহলে কিভাবে সম্ভব? আপনার ধরেন যে মুক্তবাজার অর্থনীতি, না, মোটেই না। তুরস্ক কি বলছে? আমরা বন্ধু নির্বাচন করি না, আমরা স্বার্থ নির্বাচন করি। আমি যে বারবার বলি যে জিওপলিটিক্সে কোনো শত্রু নাই, কোনো বন্ধুও নাই। হ্যাঁ, এখন আপনি কি মনে করেন যে যেখানে বাণিজ্য আছে, বিরোধ আছে, আবার কূটনৈতিক সম্পর্কও আছে। কিসের জন্যে? তুরস্কের কূটনীতি কি মধ্যপন্থা অবলম্বন করে, তাই তো? জি। হ্যাঁ, প্রয়োজন মোতাবেক কে কার শত্রু সেটা তুরস্ক বাইছে নেই। বিষয়টা তো তাই। তার মানেটা কি? এটা হচ্ছে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। কারণ ওই দেশটা জানে তুরস্ক একটা মুসলিম দেশ, হ্যাঁ, তারপরেও তার সেনাবাহিনী
শক্তিশালী এই এই জিনিসটা কিন্তু জানে। ফলে যেটা কি হচ্ছে, নেটোর ভিতরে তার অবস্থান যে শক্ত, তুরস্কের অবস্থান, হ্যাঁ, এইটা ওই দেশ জানে। তাহলে কি তাহলে এখানে ওই দেশটারও নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু সে জানে সে তুরস্কের সাথে পারবে না। পারবে না, যেহেতু পারবে না, হ্যাঁ, তাহলে কি আবার তুরস্ক কিন্তু সে উপেক্ষাও করতে পারতেছে না। কিভাবে উপেক্ষা করবে? আপনি চাইলেই উপেক্ষা করতে পারবেন? তাদের অবস্থানগত কারণে উপেক্ষা করা তাইলে সম্ভব না। আবার দেখেন তুরস্ক চেঞ্জ করার কথা, যেমন অমুক এইটা না করলে এইটা করে ফেলবো, করে ফেলবে, হ্যাঁ। তুরস্কর কিন্তু এটা বলার সাহস নাই। আজ পর্যন্ত শুনি না, দর্শকরা শুনে তাহলে কি? তাহলে যেটা হচ্ছে, আপনার কথায় যেটা ভালোভাবে বোঝা যাচ্ছে, তুরস্ক তাদের নিজেদের কারণে, নিজেদের অবস্থান, আপনি যে 4টা কারণ বললেন, তাদের সেনাবাহিনী, ভৌগোলিক অবস্থা এবং এবং অনেক দেশে, কাতারের সাথে সাথে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে মধ্যপ্রাচ্যের সমস্যা বা ইভেন কি ইউক্রেন রাশিয়ার সমস্যার সময় কিন্তু একবার তুরস্কের নাম ট্রাম্প মুখে নিছে। আরে সেইটা কেন? ইউক্রেন রাশিয়া যুদ্ধে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি, যে এটার মূল উদ্যোক্তাকে তুরস্ক। তাহলে ভবিষ্যতে তুরস্কের আপনার আগামী দিন, যদি আমি বলি আগামী দিনে তুরস্ক কি করবে? নেটোর ভিতরেই থাকবে, মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখবে, একদম সোজা হিসাব। ইন্ডিভিজুয়ালি কিছু সে করতে চাইবে না। কি সে যে তৃতীয় শক্তি, হ্যাঁ, তৃতীয় শক্তি হিসেবে সে জানান দিবে। তুরস্ক তো যুদ্ধ করে না, কিন্তু হ্যাঁ, কার যুদ্ধ কোন জায়গায় যাবে ওইটা তুরস্ক নির্ধারণ করে। কার যুদ্ধ কোন জায়গায় যাবে, সুন্দর কথা। এখান থেকে আমরা একটু দর্শকদের কাছে চলে যাই, ওনাদের একটু কমেন্ট নিয়ে আসি। আমার আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক রমজান মোল্লা, উনি লিখছেন, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সর্বময় ক্ষমতা মানুষের চোখে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চোখে রাশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক। পৃথিবী মানে ডমিনেট করে। এখন তো পুতিনকে ডমিনেট করতে দেখছি সব জায়গায়, এবং সেটা খুব ভালোভাবে ট্রাম্প তো প্রশাসন হিসাবে আপনি এর আগেও একজন বলেছে, কিন্তু যেহেতু সে ট্রাম্প ব্যবসায়ী, সে কিন্তু এগুলো ভালো করে বুঝে। আহমেদুল্লাহ নামে আরেক দর্শক লিখেছেন, রাশিয়ার পর মালদোভা, লুথেনিয়া, এস্টোনিয়া, লাতভিয়া দখল করবে। সেই দখল করবে, আমরা সেই পর্যন্ত ওয়েট করি, দেখা যাক। কারণ সব আজকে বলে দিলে তো পরের পর্ব আইটেম থাকবে না। এমডি সুজাল নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ট্রাম্পের চিন্তা রাশিয়াকে নিয়ে সামনে আগাবে তার মনে হয়। এটাও খারাপ চিন্তা না, দেখি পরাশক্তি যদি আগে যায়, কেন জিওপলিটিক্স কখন কি হয় এটা বলা যায় না। সোহেল হাসান নামে আরেকজন লিখছেন, আমি পর্তুগাল থেকে দেখছি, ভালো আলোচনা, তথ্য নির্ভর, বাস্তবমুখী আলোচনা। আপনারা দেখবেন, সমালোচনা করবেন, আলোচনা করবেন, সবই করবেন, সেগুলো আমাদের সামনে যে এগিয়ে যাওয়ার জন্য সহজ হবে। নাইব নামে একজন লিখছেন, প্রেজেন্ট জিওপলিটিক পাওয়ার ইজ বিং সেন্সারাইজড ইন মধ্যপ্রাচ্যে, সে একটি দেশ। উনিও ভালো বলেছেন। তা আপনাকে যে জায়গায় আমি আটকে দিয়েছিলাম সে জায়গায় আবার ফিরে আসতে চাই। এই যে আপনি বলছেন যে একক শক্তি হিসাবে সামনে, এটার কোনো টাইম ফ্রেম কি আপনার কাছে মাথায় আছে, বা আপনি একটা প্রেডিক্ট করতে পারবেন? না, এটা তো প্রেডিক্ট করার কিছু না, এটা তো পরিস্থিতি বলে দিবে কি হবে। কিন্তু সব জায়গায় তো তুরস্কের একটা প্রভাব আছে, সবকিছু আছে, সেই প্রভাব তো বহু আগে থেকেই আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু তৃতীয় শক্তি হিসাবে সামনে, যেমন ট্রাম্প শো করে। তুরস্ক তো মধ্যপ্রাচ্যের হ্যাঁ, নেটোর ভিতরে থেকেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, সামরিক, কূটনীতিক সবকিছু তো নিয়ন্ত্রণ করতেছে নাকি। এবং এটা একটা শক্তি, এই যে আপনি মানেন কি না মানেন, বিস্তারকারী শক্তি, এটা তো আপনাকে মানতে হবে। আপনি কি মানেন এটা? এটা এখন মানতেছে। এখন দেখেন, নেটোর ঐক্য, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, কিংবা মধ্যপ্রাচ্যের ক্যান্সারের যে মূল দূরে রূপে রাখা, এই সব কাজগুলাই কে করে? তুরস্ক করতেছে। তুরস্ক করে, ঠিক আছে। তাহলে এরপরেও যেহেতু আপনি আরো বলতেছেন, তাহলে আরো বলি। দেখেন, নেটোর ভিতরে তুরস্কের যে অবস্থান, সেটা হচ্ছে কি, তুরস্কের কৌশলগত স্বাতন্ত্র্য প্রকাশ করে, তাই তো? যদি তাই হয়, এখন দেখেন, নেটোর সদস্য হইলেও সে কিন্তু তার মতো স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। এতে কি ভেটোর ক্ষমতা এবং ভৌগোলিক নিয়ন্ত্রণের মাধ্যমে যেটা হচ্ছে, জোটের সিদ্ধান্তগুলোতে প্রভাব ফেলছে। ফলে যেটা হচ্ছে, কৃষ্ণ সাগর এবং নেটোর দক্ষিণ ফ্ল্যাঙ্কে কি হচ্ছে, যে ওরা তুরস্কের উপর নির্ভরশীল, সব ক্ষমতা পুরোটাই তুরস্কের উপর নির্ভরশীল। রাইট। তাহলে দেখেন, তাহলে কি হবে? মধ্যপ্রাচ্য তো নিয়ন্ত্রণ ছাড়াই প্রভাব, এটা তো বলেই দিলেন যে সিরিয়া, ইরাক, কাতার, লিবিয়া, হ্যাঁ, এইগুলোর কথা বলতে। তারপরে দেখেন, ড্রোন বা সীমিত সামরিক হস্তক্ষেপ করে দেখেন যে জিনিসগুলা করার, এই যে এগুলো করে নিচ্ছে ছোটখাটো। এখন দেখেন, সরাসরি দখলে যায় না,
কখনোই না। তুরস্ক কিন্তু কোথাও সরাসরি দখলদারিত্বের মধ্যে নাই। সে হচ্ছে কি সিদ্ধান্ত কি নিবে, এই সিদ্ধান্ত নেওয়ার যে পরিবেশটা, এই সেটা পরিবেশ তৈরি করে কে? তুরস্ক। মধ্যপ্রাচ্যের আরেকটা দেশের জন্য হচ্ছে কি দেখেন, সামরিক হুমকি না, কিন্তু সে যে তার ফেসিলিটিগুলো যে নেওয়ার জন্য যে কাজগুলো করতে চায়, এই কাজগুলোর জন্য হচ্ছে তুরস্ক বাধা। এইটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আর এখন দেখেন তাহলে কিছু ঝুঁকি আছে ওই দেশের জন্য, সেগুলো কি? সংঘাত যে বাড়বে এই ঝুঁকিটা খুবই কম, কিন্তু যেটা হচ্ছে কি নেটোর ঐক্য যে দুর্বল হইতেও পারে। যদি তুরস্ককে খেপানো যায় তাহলে কি হবে? আঞ্চলিক শক্তির যে প্রতিযোগিতা এটা বেড়ে যাবে, এটা বাড়বে, ডেফিনেটলি বাড়বে। এখন এই যদি হয় তাহলে দেখেন ফলে যেটা হয় কি, যে নিরাপত্তা দৃষ্টিভঙ্গিগুলোর ক্ষেত্রে যে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলা, এই জায়গাটায় তুরস্ক একটা বড় ভূমিকা পালন করে। এই বড় ভূমিকা পালন করার ফলে যেটা হয়, সামরিকের সাথে অর্থনৈতিক এবং কূটনৈতিক যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা তৈরি হয়। ফলে তুরস্ক, এক কথা আমি যদি বলি একদম ক্লিয়ার করে দিই, তুরস্ক কিন্তু কাউকে উস্কে দেয় না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কাউকে উস্কে দেয় না। সে হচ্ছে কি আঞ্চলিক যে নিয়ম, ওইটাকে সে রিরাইট করে একদম স্ট্রিক্ট, এবং যেটা হয় তাকে উপেক্ষা করতে পারবেন না সে, এবং কি হচ্ছে চাপ দিয়েও তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কি করতে হবে? তাকে আপনি যাই করেন না কেন তুরস্ককে আপনার হিসাবের মধ্যে রাখতে হবে এবং তুরস্ককে গুনতে হবে। তুরস্ক হচ্ছে ওই শক্তি, তুরস্ককে হিসাব করে চলতে হবে। এবং তুরস্ক একদিনে কিন্তু দাদা যেটা বললেন, আপনারা দেখবেন একদিনে এই অবস্থানে আসে না। তাদের রয়েছে দীর্ঘ ঐতিহ্য, তারা বিশ্বকে শাসন করেছে এক সময়। সব কিছু মিলে আধুনিক যে তুরস্ক, এটাকে উপেক্ষা আপনি কোনোভাবে করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। আর অনুরোধ রইল আমাদের ভিডিওগুলো পুরোটা দেখে তারপর লাইক কমেন্ট করেন এবং আমাদের সঙ্গে থাকেন। আমরা আসলে খুবই চাই যে আপনারা আমাদের সমালোচনা করুন। সমালোচনা না করলে কোনো কিছু ভালো হয় না আসলে। ধন্যবাদ। যে দুর্বলতা আছে সেগুলো আমরা কাটিয়ে উঠবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।